এপিসোডের শুরুতে আমরা দেখি তোতোমারু আমাদের জিনিয়াস কিন্তু চরম খামখেয়ালি ডিটেকটিভ রনের অ্যাপার্টমেন্টে আছে। আর দরজা খুলতেই বুম, একটা বিশাল ডাইনোসরের মুখ ওর দিকে তেড়ে আসে। তোতো তো ভয়ে এক লাফ দিয়ে পিছিয়ে যায়। পরে দেখে আরে এটা তো জাস্ট একটা খেলনা টেরানোডন ডাইনোসর, আর রন সেটা হাতে নিয়ে একদম বাচ্চাদের মতো করে খেলছে আর অদ্ভুত সাউন্ড করছে। তোতো তো পুরাই শকড। ও জানে যে কোনো কেস না পেলে রন বোর হয়ে যায়, কিন্তু বোর হতে হতে যে লোকটার মাথা পুরাই খারাপ হয়ে যাবে সেটাও ভাবতে পারেনি। তোতো তো মনে মনে ডক্টর মফুকে ডাকতে শুরু করে, প্লিজ একে বাঁচাও। কিন্তু এরপর রন একদম সিরিয়াস হয়ে যায়। ও জানায় যে ও পাগল হয়নি, ও আসলে ওর 3 বছর বয়সের একটা মেমোরি রিক্রিয়েট করার চেষ্টা করছে। ব্যাপারটা হলো ডক্টর মফুর দেওয়া একটা স্পেশাল ওষুধের সাইড এফেক্ট হিসেবে রনের পুরনো স্মৃতিগুলো ফিরে আসছিল। রন তোতোকে বলে ওর জন্মের পর থেকে সবকিছুই একদম পারফেক্টলি মনে আছে, কিন্তু ঠিক 6 বছরের আগের একটা ছোট্ট মেমোরি যেন একদম ঝাপসা হয়ে আছে। স্পেসিফিক্যালি যখন ওর বয়স ছিল 3 বছর, 11 এপ্রিল সকাল 11টায় ও যখন ওর বন্ধুদের সাথে ডাইনোসর নিয়ে খেলছিল, থার্ড আরেকজন বসেছিল। কিন্তু রন কিছুতেই সেই মানুষটার মুখ মনে করতে পারছে না। ওর মেমোরিতে সেই মানুষটা একটা কালো ছায়ার মতো ব্লার হয়ে আছে। আর ঠিক এই জন্যই রন সেই সিনটা রিক্রিয়েট করার ট্রাই করছে। তো ভাবে ভাই 3 বছর বয়সের কথা কেউ এত ডিটেলসে মনে রাখে নাকি? এটা তো কোনো নর্মাল মানুষের পক্ষেই পসিবল না। কিন্তু রনের কাছে এই মিসিং মেমোরিটা একটা বিশাল পাজেলের মতো। এরপর রন একদম বাচ্চাদের মতো জেদ ধরে চেল্লাতে শুরু করে, তো আমাকে এক্ষুনি একটা কেস এনে দাও, আমি বোর হয়ে যাচ্ছি, আমাকে ফ্রেশ কেস দাও। তো রেগে গিয়ে বলে, আরে ভাই পুলিশরা কি আর রিপোর্টারদের মতো সমস্যা শুকে বেড়ায় নাকি? আর ঠিক এই রিপোর্টারের কথাটা শুনেই রনের মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আসে। ও বলে, দ্যাটস ইট, চলো রিপোর্টার চিকোরির কাছে যাই। তো মাথায় হাত দেয়, ইস ফালতু একটা কথা বলে লোকটাকে আইডিয়া দিয়ে ফেললাম। এরপর আমরা দেখি সিন শিফট হয় সোজা টোকিও ইউনিভার্সিটিতে। তো আর রন সেখানে সে ক্রাইম রিপোর্টার চিকোরির সাথে দেখা করে। চিকোরি তোকে দেখে পুরাই ফ্যান গার্ল হয়ে যায় আর বলে, মেট্রোপলিটন পুলিশের ফার্স্ট ডিভিশনের এইস ইনভেস্টিগেটরের সাথে নিউজ কভার করতে পারবো, এটা তো আমার কাছে স্বপ্নের মতো। তো বেচারা লজ্জায় লাল হয়ে যায়। তখন চিকোরি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা রন, তুমি তো একটা ক্যাফেতে পার্ট টাইম কাজ করো, তুমি এখানে কি করছো? আর ঠিক তখনই আমাদের রন একটা বিশাল লেভেলের চাপা মারে। ও বুকে হাত দিয়ে ফুল ইমোশনাল অ্যাক্টিং করে বলে, আমি তোতোমারুর ডিটেকটিভ স্কিল দেখে এতটা ইমপ্রেসড যে আমি নিজেও একজন মহান পুলিশ ডিটেকটিভ হতে চাই। তাই ওর কাছ থেকে সবকিছু শিখতে আমি ওর পিছু পিছু ঘুরছি। এই কথা শুনে চিকোরি তো আনন্দে গদগদ হয়ে যায় আর বলে, ওয়াও, আমি তোমাকে ফুল সাপোর্ট করবো রন। তারা হাত মেলায়। আর এদিকে তো মনে মনে বলছে, ভাই আমি জানতাম এই লোকটা এমন লেভেলেরই কোনো মিথ্যা কথা বলবে। এরপর তারা সবাই মিলে ইউনিভার্সিটির সাইকোলজি রিসার্চ ল্যাবে ঢোকে। সেখানে তাদের সাথে দেখা হয় গবেষক আউয়ের। আউয়ে বেশ ফ্রেন্ডলি একজন মানুষ। সে তাদের ল্যাবের ভিতরে নিয়ে যায় আর জানায় যে এই ল্যাবের মেইন প্রফেসর মারুয়ামা এখন আমেরিকায় একটা কনফারেন্সে আছেন, তাই সেই এখন ল্যাবের দায়িত্বে। আউয়ে এক্সপ্লেন করে যে তারা কগনিটিভ সাইকোলজি নিয়ে কাজ করে, মানে মানুষের ব্রেনের ইমোশন আর শেখার মেকানিজম নিয়ে। আর আমাদের রন তো সুযোগ পেয়ে তার মিসিং মেমোরির ব্যাপারটা আউয়েকে জিজ্ঞাসা করে বসে। আউয়ে শুনে অবাক হলেও বলে, আরে বাহ, আমার স্পেশাল সাবজেক্ট তো মেমোরি রিসার্চই। সে রনকে জানায় যে অনেক সময় তীব্র কোনো মানসিক আঘাত বা শকের কারণে মানুষের স্মৃতি মুছে যেতে পারে, যাকে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া বলে। রন মনে মনে ভাবে, এই লজিকটা আমি আগেই ভেবেছিলাম। ঠিক তখনই ল্যাবের অন্যান্য রিসার্চাররা সেখানে আসে। আউয়ের হঠাৎ মনে পড়ে যায় যে তার ইংল্যান্ডের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই সে হিমেনো নামের আরেকজন ব্রিলিয়ান্ট ফিমেল রিসার্চারকে সবার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। আউয়ে চলে যাওয়ার পর হিমেনো বেশ হাসি খুশি ভাবে তাদের সাথে কথা বলে। সে আউয়ের ব্যাপারে বলতে গিয়ে পুরো ফিদা হয়ে যায়। সে বলে, আউয়ে স্যার ইন্টারন্যাশনাল লেভেলে অনেক বড় বড় পেপার পাবলিশ করেছে, মেমোরি রিসার্চে ওনার মতো কেউ নেই, হি ইজ আওয়ার ইয়াং এস। অ্যান্ড তখনই এই এস ওয়ার্ডটা শুনে চিকোরি আর হিমেনোর মধ্যে এক অদ্ভুত আর ক্রেজি কানেকশন তৈরি হয়ে যায়। একজন তোতোর ডাইহার্ড ফ্যান আর একজন আউয়ের ফ্যান। দুইজন মিলে নিজেদের এইসতে নিয়ে এমন লেভেলের ফ্যান গার্লিং আর চিল্লাচিল্লি শুরু করে যে তো লজ্জায় আর কনফিউশনে রীতিমতো কাঁপতে থাকে। অন্যদিকে ল্যাবের বাকি রিসার্চাররা, বিশেষ করে এক লাল জ্যাকেট পরা ছেলে আর একটা সাদা শার্ট পরা ছেলে, এই ফালতু চিল্লাচিল্লিতে চরম বিরক্ত হয়ে তাদের দিকে তাকাতে থাকে। এরপর আমরা দেখি রন, তোতো আর চিকোরিকে হিমেনো একটি স্পেশাল রুমে নিয়ে যায়। রুমটার নাম হলো শিল্ডেড রুম। হিমেনো বেশ গর্বের সাথে এক্সপ্লেন করে যে এটা কোনো নর্মাল রুম না, এই রুমের ভেতর বাইরের কোনো
সাউন্ড, রেডিও ওয়েভ বা ম্যাগনেটিক ফিল্ড ঢুকতে পারে না। এখানে বসে রিসার্চাররা মানুষের ব্রেন ওয়েভ আর চোখের মুভমেন্ট মাপে। আর সিকিউরিটির জন্য এখানকার কোনো ডাটা বাইরে নেওয়া যায় না, সব এই রুমের কম্পিউটারের মধ্যে সেভ করা থাকে। চিকোরি তো এই হাইটেক রুম দেখে পুরাই ফিদা। হিমেনো তখন একটু লজ্জা পেয়ে বলে, শুধু এটাই না, আমরা অন্য ল্যাবের সাথে মিলে একটা এমআরআই মেশিনও জয়েন্টলি ম্যানেজ করি। তো শুনে পুরাই হা হয়ে যায়। ভাই, সাইকোলজি ল্যাবে এমআরআই মেশিন? ওটা তো বড় বড় হাসপাতালে থাকে। হিমেনো জানাই যে হ্যাঁ, এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু প্রফেসর আওয়ের রিসার্চ এতটাই ইম্পর্টেন্ট যে ইউনিভার্সিটি ফান্ড দিতে বাধ্য হয়েছে। হিমেনো আবারও প্রফেসর আওয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আর অন্যদিকে চিকোরিয়া আমাদের তোতোকে নিয়ে ফ্যান গার্লিং শুরু করে দেয়। তারা দুজন একে অপরের হাত ধরে এমন ভাবে লাফাতে থাকে যেন কত জনমের চেনা। তো মনে মনে ভাবে, ভাই এরা কি যমজ বোন নাকি? কিসের মধ্যে কি কানেকশন খুঁজে বের করে এরা। এন্ড তখনই এই মিষ্টি পরিবেশটা একদম নষ্ট হয়ে যায়। ল্যাবের ভেতর হঠাৎ করে চিল্লাচিল্লি শুরু হয়। আমরা দেখি লাল জ্যাকেট পরা ছেলেটা আর সাদা শার্ট পরা ছেলেটা, ইমাই আর ওইগাওয়া, একে অপরের সাথে কুকুরের মতো ঝগড়া করছে। তাদের ঝগড়ার কারণ হলো ওই এক্সপেরিমেন্ট রুমটা কে আগে বুক করেছে। দুজনেই দাবি করেছে যে সে আগে বুক করেছে। এই ফালতু চিল্লাচিল্লি শুনে নিকি নামের আরেকজন ফিমেল রিসার্চার চরম বিরক্ত হিমেনোকে বলে, আহ কি জঘন্য আওয়াজ, হিমেনো তুই গিয়ে এদের থামা না। হিমেনো বেচারা একটু ঘাবড়ে গিয়ে বলে, আমি কিভাবে থামাবো? তখন নিকি এমন একটা কথা বলে যেটা শুনে পরিষ্কার বোঝা যায় যে সে হিমেনোকে কতটা হিংসা করে। নিকি তাচ্ছিল্যের সুরে বলে, কেন তুই প্রফেসরের চামচা, তুই গিয়ে রোজকার মতো প্রফেসরের সাথে একটু মাখামাখি করে বল না, প্রফেসর আপনি কত কুল, আমাকে একটু হেল্প করুন না, তুই তো এটাই ভালো পারিস। এই কথাটা হিমেনোর বুকে তীরের মতো গিয়ে লাগে। সে একদম চুপ হয়ে যায়। বিকেলে ল্যাব থেকে বের হওয়ার পর হিমেনো সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়। সে বলে, আসলে সবাই নিজের রিসার্চ নিয়ে এতটাই সিরিয়াস আর কম্পিটিশনে মেতে আছে যে মাঝে মাঝে মানুষের মাথা গরম হয়ে যায়। তো তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে এটা কোনো ব্যাপার না, কাজের প্রেশারে সবারই এমন হয়, কিন্তু আমাদের রনের লজিক একদম আলাদা। রন রীতিমতো তার কুল অ্যাটিটিউড নিয়ে বলে, আমার স্কুলে এরকম চরম কম্পিটিশন ছিল, সবাই গায়ে পড়ে ঝগড়া করতো, কিন্তু এদের মুখ বন্ধ করার একটাই উপায়, নিজের কাজ দিয়ে প্রমাণ করে দাও আর ওদের কনফিডেন্স পুরা ধুলাই মিশিয়ে দাও। তো আর চিকোরি তো রনের এই খতরনাক অ্যাডভাইস শুনে পুরাই ঘামতে শুরু করে, কিন্তু হিমেনো রনের কথা শুনে হেসে ফেলে। সে বলে, কামোকিউসান অর্থাৎ রন, তুমি মানুষটা বেশ মজার, কিন্তু তুমি ঠিকই বলেছ, আমি নিজের স্কিল আরো ডেভেলপ করব যাতে প্রফেসর আওয়ের মতো মানুষের উপকার আসতে পারি। এরপর চিকোরি আর হিমেনো নিজেদের পার্সোনাল নাম্বার চেঞ্জ করে। তারা প্ল্যান করে যে পরে আবার দেখা করে তাদের এইসদের নিয়ে গল্প করবে। আর এদিকে আমরা দেখি পরের দিন সকালে রন আর তোতো একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছে। তোতো বেশ রিল্যাক্সড মুডে বলছে যে গতকালের ইন্টারভিউটা বেশ ভালোই ছিল। ঠিক তখনই তোতোর কাছে চিকোরির কল আসে। তোতো ফোন ধরতেই অপর পাশ থেকে চিকোরির হাওয়ামাও করে কান্নার আওয়াজ আসে। চিকোরি ঠিক মতো কথাই বলতে পারছে না। তোতো লাফ দিয়ে উঠে দাঁড়ায়। কি, ল্যাবে ব্লাস্ট হয়েছে? রণ চমকে তোতোর দিকে তাকায়। চিকোরি কাঁদতে কাঁদতে জানায় যে এই ব্লাস্টে একজন মারা গেছে। তোতোর মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে যায়। সে ফোন নামিয়ে কাঁপা কাঁপা গলায় রনকে বলে, রন, হিমেনো-সান আর নেই। সিন শিফট হয়ে সোজা চলে যায় ইউনিভার্সিটির ল্যাবে। ল্যাবের অবস্থা পুরো ধ্বংসস্তূপ, চারিদিকে পুলিশ আর ফরেন্সিক টিম। আর সেখানে দাঁড়িয়ে আছে ফার্স্ট ডিভিশনের স্ট্রিক্ট আর ডেঞ্জারাস ডিটেকটিভ আমামিয়া সেনপাই। তোতোকে দেখে আমামিয়া কড়া গলায় জিজ্ঞাসা করে, তোমাকে তো এখানে ডাকেনি, এখানে কি করছো? তোতো জানায় যে তার পরিচিত একজন এই ব্লাস্টে মারা গেছে। এরপর আমামিয়া পুরো মার্ডার মেকানিজমটা এক্সপ্লেন করে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেই শিল্ডেড রুমটার ভেতরে কেউ ইচ্ছা করে প্রচুর ফ্লেমেবল গ্যাস ভরে রেখেছিল। আর যখনই হিমেনো দরজা খুলেছে, বাইরের কোনো হিট সোর্স থেকে স্পার্ক হয়ে পুরো রুমটা প্রচন্ড বিস্ফোরণে উড়ে গেছে। তো পুরাই শকড। সাইকোলজি ল্যাবে গ্যাস কোথা থেকে আসবে? আমামিয়া বলে, এটাই তো ব্যাপার, ল্যাবে কোনো গ্যাস ইউজ হয় না। আর হিট সোর্সটা ছিল একটা হিট গান, যেটা এক্সপেরিমেন্টের জিনিসপত্র বানাতে ইউজ হয়। কিন্তু স্টুডেন্টসরা বলছে কেউ ওটা অন করে ফেলে রাখেনি। এর মানে একদম পরিষ্কার, কেউ একজন জেনে শুনে ফুল প্ল্যানিং করে এই ব্লাস্টটা করিয়েছে হিমেনোকে মেরে ফেলার জন্য। এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার। হিমেনোর মতো একটা ভালো মেয়ের সাথে এমন জঘন্য কাজ কেউ করতে পারে, এটা ভেবে তোতো রক্ত টকবক করে ফুটতে থাকে। সে আমামিয়ার কাছে গিয়ে চিৎকার করে বলে, প্লিজ সেনপাই, আমাকে এই কেসের দায়িত্ব দিন, আমি এর লিড নিতে চাই। আমামিয়া রেগে গিয়ে বলে, পার্সোনাল ইমোশনের সাথে প্রফেশনাল কাজ মেলাবে না, তুমি এখন ইমোশনাল হয়ে আছো, তোমাকে আমি এত বড় কেস দিতে পারবো না। কিন্তু ঠিক তখনই আমামিয়ার ফোনে আরেকটা ইম্পর্টেন্ট কেসের কল আসে। তাকে এখনই সেখানে যেতে হবে। তাই বাধ্য হয়ে সে তোতোকে বলে, ঠিক আছে তুমি এটা হ্যান্ডেল করো, কিন্তু যদি কোনো
গন্ডগোল বাঁধিয়ে ফেলো, আমি সাথে সাথে তোমাকে কেস থেকে লাথি মেরে বের করে দেবো। তুতো একটা সেলুট দিয়ে বলে আন্ডারস্টুড সেনপাই। তুতো এরপর চিকরিকে কল করে আশ্বস্ত করে যে সে নিজেই এই কেসটা সলভ করবে। চিকরি কাঁদতে কাঁদতেই বলে আমি জানি তুমি পারবে, তুমি আমাদের এইস। এরপর তোতো আর রন মিলে সোজা চলে যায় প্রফেসর আওয়ের কাছে ইন্টারভিউ নিতে। প্রফেসর আওয়ে নিজের ডেস্কে মাথায় হাত দিয়ে বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। তোতো জিজ্ঞাসা করে গতকাল মিটিং এর পর তিনি কি করেছিলেন। আওয়ে জানান যে তিনি রাত পর্যন্ত ল্যাবে ছিলেন এমআরআই মেশিনের একটা কাজে। বের হওয়ার সময় তিনি শিল্ডেড রুমের দিকে তাকিয়েছিলেন, কিন্তু লাইট অফ ছিল। রন তখন ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে ল্যাবের ক্ষতি তো অনেক হয়েছে তাই না? আওয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন মেশিনপত্র তো টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু ওই কম্পিউটারে 10 বছরের রিসার্চ ডাটা ছিল, সব ধ্বংস হয়ে গেছে, যার কোনো দামই হয় না। কিন্তু হিমেনোর জীবনের কাছে এসব ডাটা কিছুই না। হিমেনোর বাবা মায়ের কথা ভেবে প্রফেসরের চোখ ভিজে আসে। অ্যান্ড তখনই একটা বিশাল টুইস্ট। প্রফেসর আওয়ে হঠাৎ মনে করেন যে একটা ব্যাপারে তার কথা বলা দরকার। তিনি ড্রয়ার থেকে একটা খাম বের করে দেন। এটা একটা চিঠি যেটা গতকালই ল্যাবের ঠিকানা এসেছে, কিন্তু কে পাঠিয়েছে তার কোনো নাম নেই। রন গ্লাভস পরে চিঠিটা বের করে, আর সেটার দিকে তাকাতেই তোতোর চোখ কপালে উঠে যায়। ওটা কোনো নর্মাল চিঠি না, খবরের কাগজ থেকে অক্ষর কেটে কেটে বানানো একটা ডেথ থ্রেট। সেখানে লেখা হিমেনো কানায়ে তোর পাপের জন্য তোর উপর শাস্তি নেমে আসবে। রন নিজের ডিটেকটিভ ব্রেন খাটিয়ে সাথে সাথে বলে ওঠে তার মানে কেউ একজন হিমেনের উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল, আর এটা একটা পূর্ব পরিকল্পিত মার্ডার। আর খুনি সেই ব্যক্তি যে জানতো আজ সকালে হিমেনো এই শিল্ডেড রুমটা ইউজ করবে। তোতোমারু আর রন ল্যাবের বাকি 3 স্টুডেন্টস ইমাই, ওইগাওয়া আর নিকিকে একটা কনফারেন্স রুমে নিয়ে আসে। তোতো একদম সিরিয়াস ডিটেকটিভ মোডে গিয়ে তাদের জিজ্ঞাসা করে প্রফেসর আওয়ে তো জানিয়েছেন যে রুম শিডিউল করার দায়িত্ব তোমাদের উপরই ছিল, তাহলে আজ সকালে হিমেনো-সান যে শিল্ডেড রুমটা ইউজ করবে এটা কে জানতো? ওরা 3 জন মুখ চাওয়াচাওয়ি করে জানায় যে গতকাল মাঝরাতে একটা মেসেজিং অ্যাপের মাধ্যমে লটারি করে ডিসাইড হয়েছিল কে রুমটা পাবে। তোর ডিটেকটিভ ব্রেন সাথে সাথে সিগন্যাল দেয়, তার মানে গতকাল রাতের এই লটারির পর আর আজ ভোরে হিমেনো ল্যাবে আসার মাঝখানের এই অল্প সময়ের মধ্যে এই 3 জনের মধ্যেই কেউ একজন চুপি চুপি ল্যাবে ঢুকে ওই ভয়ঙ্কর ব্লাস্টের ট্রাপটা সেট করেছিল। এরপর শুরু হয় আসল ড্রামা। তো তাদের অ্যালিবাই বা রাতের বেলা কে কোথায় ছিল জানতে চাই। তখন 3 জনই বলে তারা মাঝরাতে লটারির পর ঘুমিয়ে পড়েছিল এবং সকালে ক্যাম্পাসে এসেছে, মানে কারো কোনো অ্যালিবাই নেই। আর এই কথা রিয়েলাইজ করতেই 3 জনের মধ্যে শুরু হয়ে যায় একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি। প্রথমে লাল জ্যাকেট পরা ওইগাওয়া রাগে ফেটে পড়ে চিল্লিয়ে ওঠে ইমাই হচ্ছে খুনি, ও হিমেনোর কম্পিউটারের ডেটা ডিলিট করে ওর রিসার্চ নষ্ট করতে চেয়েছিল, আর হিমেনোকে ইউনিভার্সিটির কাছে রিপোর্ট করে দিয়েছিল। ইমাই তো এই কথা শুনে রেগে ফায়ার, ও পাল্টা ফুল পাওয়ার অ্যাটাক করে তুই তো নিজেই একটা স্টকার। হিমেনো তোকে রিজেক্ট করার পর তুই ওর বাড়ির সামনে ঘুরে বেড়াতিস, আর তুই তো সবার সামনে বলেছিলি তুই ওই মেয়েটার উপর বদলা নিবি। এরপর এই 2 ছেলে মিলে একযোগে অ্যাটাক করে নিকিকে। চুপ কর নিকি, তুই তো হিমেনোকে সবচেয়ে বেশি ঘৃণা করতিস। এমআরআই এক্সপেরিমেন্ট ক্যান্সেল করার জন্য হিমেনো তোকে যখন ওয়ার্নিং দিয়েছিল তুই চিল্লিয়ে বলেছিলি যে তুই চাস ওই ডাইনিটা মরে যাক। নিকি তো এই ব্লেম গেম দেখে ঘাবড়ে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টায় বলে আরে সেটা তো অন্য ব্যাপার ছিল। আর আজ সকালেই তো ওইগাওয়া বলেছিল যে হিমেনোর মৃত্যুর চেয়ে ডেটা হারিয়ে যাওয়াটা বেশি শকিং। এখানে কেউ কাউকে ছাড়ছে না, সবাই সবার ক্যারেক্টারের ডার্ক সাইড গুলো টেনে বের করছে। এই চরম চিল্লার মেন্টাল প্রেশারের মাঝে আমাদের রন একদম শান্ত। ও তোর দিকে তাকিয়ে ওদের শান্ত করতে বলে। এরপর রন একদম ক্যাজুয়াল আর ঠান্ডা গলায় নিকিকে জিজ্ঞাসা করে আচ্ছা একটা এমআরআই এক্সপেরিমেন্ট ক্যান্সেল করতে এত বড় ওয়ার্নিং কেন দেওয়া হবে? নিকি একটু থতমত খেয়ে জানায় যে এমআরআই মেশিনের মেইনটেন্স খরচ অনেক বেশি, তাই ওটার ম্যাক্সিমাম ইউজ করাটা জরুরি। লাস্ট মিনিটে এক্সপেরিমেন্ট ক্যান্সেল করা প্রফেসর আওয়ের করা নিষেধ। প্রফেসর আওয়ে কাজের পারফেকশন আর এফিসিয়েন্সি ছাড়া কিছু বোঝেন না, তিনি এই ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। এই কথা শুনে রনের চোখের এক্সপ্রেশন পুরো পাল্টে যায়। ও জাস্ট একটা ডেডলি স্মাইল দিয়ে বলে আই সি, থ্যাংক ইউ। এরপর রন আর তোতো রুম থেকে বেরিয়ে আসে। রন তোতোকে বলে আমার একটা খটকা লাগছে। আচ্ছা খুনি কি আগে থেকে জানতো যে হিমেনো ল্যাবে আসবে? কারণ থ্রেট লেটারটা তো গতকালই পোস্ট করা হয়েছিল, আর লটারি তো হয়েছে মাঝরাতে। তাহলে খুনি কিভাবে জানলো যে হিমেনোর রুমে যাবে? তোতো তো চমকে যায়, হ্যাঁ তো এটা তো আমি ভেবেই দেখিনি। এরপর তারা ল্যাবের এন্ট্রি লগবুকটা চেক করতে শুরু করে, আর সেখানে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। গত 1 মাস ধরে প্রফেসর মারুয়ামা আর প্রফেসর আওয়ে দুজনেই ল্যাবে আসতেন, কিন্তু মারুয়ামা
বিদেশে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে প্রফেসর আউয়ে ল্যাবে আসেননি। অন্যদিকে হিমেনো আর ওইগাওয়া প্রায় ল্যাব ইউজ করত, আর নিকে ইমাই বিকেল একসাথে আসতো। তোতো বেচারা এই এন্ট্রি লগ আর স্টুডেন্টসদের ঝগড়া দেখে মন খারাপ করে বলে, হিমেনো-সান এতগুলো পাগল আর জেলাস মানুষের মাঝে এই ল্যাবে কাজ করত, ভেবেই আমার অনেক খারাপ লাগছে। কিন্তু খুনিকে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না, আমার তো সবাইকে দেখেই খুনি মনে হচ্ছে। এন্ড গাইস, ঠিক তখনই রন তার সেই সিগনেচার হাইপার ব্যাডাস লুক দেয়। ওর চোখের চাউনি পুরা বদলে গিয়ে এক ভয়ঙ্কর শিকারীর মতো হয়ে যায়। রন তোতোর দিকে তাকিয়ে একটা খতরনাক হাসি দিয়ে বলে, মোটিভ কি সেটা এখনো পুরোপুরি ক্লিয়ার না হলেও আমি খুনিকে চিনে গেছি। তোতো তো পুরা হা, ওর তো মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রন নিজের চুলগুলো সরিয়ে এক ভয়ঙ্কর সিরিয়াস টোনে বলে, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? এই ব্রুটাল ল্যাবরেটরিতে জন্ম নেওয়া এই কোল্ড ব্লাডেড মার্ডারারকে আমি কোনো মতেই পার পেতে দেব না। অ্যান্ড বুম, এখানে শেষ হয়ে যায় আমাদের আজকের এপিসোড।